সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ ৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে দেওয়া বক্তব্যে বলেছেন, সরকার দল এবং বিরোধী দলের যে সম্পর্ক এটা মূলত ফ্রেন্ডলি গেমের মতো। বর্তমানে যে সম্পর্কটা এই দুই পক্ষের মধ্যে এক্সিস্ট করছে এটা ফ্রেন্ডলি গেমের মতো। তিনি উদাহরণ হিসাবে বলেছেন, মেসি রোনালদো যদি ঢাকায় এসে এরকম ফ্রেন্ডলি ম্যাচ খেলতে থাকেন, কেউ তাদের খেলা দেখবে না। মানুষ প্রতিযোগিতাপূর্ণ খেলা দেখতে চায়। তিনি এভাবেও বলেছেন যে এভাবে সংসদ চলতে থাকলে বা এই সম্পর্ক বা এভাবে কুসুম কুসুম বিরোধিতা চলতে থাকলে মানুষ এই সংসদ দেখবে না। তিনি এটা যে কথাটি বলেছেন এই কথাটিকে অনেকেই গ্রহণ করেছেন এবং অনেকেই এই ধরনের সমালোচনা দীর্ঘদিন ধরে করছেন। কিন্তু একই দিন সংসদে আমরা দেখতে পেলাম বিরোধী দলীয় এমপি বা বিরোধী জোটের এমপি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ সরকারের বেশ কিছু সমালোচনা করেছেন। অনেকেই বলছেন হাসনাত আবদুল্লাহ এই যে লন্ডন থেকে ফিরে এসে সংসদে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে তিনি এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন, এমন কিছু পয়েন্ট ধরে তিনি বক্তব্য দিয়েছেন, গত 4 মাসে জামাতের অনেকেই এই টাইপের বক্তব্য দিতে পারেননি। অর্থাৎ কেউ কেউ বলছেন হাসনাত আবদুল্লাহ এককভাবে যে বিরোধিতা করতে পারেন, এককভাবে যে বক্তব্য যে পয়েন্ট তিনি উত্থাপন করতে পারেন, গোটা জামাত ইসলামী একক একটা রাজনৈতিক দল হিসাবে তাদের যে 68 জন মেম্বার অফ পার্লামেন্ট আছে তারা সবাই মিলেও এটা পারে না। কেউ কেউ বলছেন গোটা জামাতের চেয়ে হাসনাত আবদুল্লাহর বিরোধিতা করার ক্যাপাসিটি, রাজনৈতিক জ্ঞান অনেক বেশি বলে কেউ কেউ এটাকে আখ্যা দিচ্ছেন। হাসনাত আবদুল্লাহ শুধুমাত্র এই বক্তব্যে যে তিনি সরকারের বিরোধিতা করেছেন তা না, তিনি এর মধ্য দিয়ে একটা অভিযোগ যে তাদের দলের উপর ছিল সেটাও ছুঁড়ে ফেলে দিয়েছেন। সেটা হলো, অনেকেই বলে থাকেন বসুন্ধরা গ্রুপ এনসিপি তৈরি হওয়ার ক্ষেত্রে সহায়তা করেছে এবং একটা বড় ফান্ড দিয়েছে। দেখতে পেলাম হাসনাত আবদুল্লাহ সংসদে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে স্পষ্টত বসুন্ধরা গ্রুপের বিরোধিতা করেছেন এবং প্রকাশ্য বিরোধিতা, এমনভাবে বিরোধিতা করেছেন যেটা সম্ভবত বসুন্ধরার পক্ষে নেওয়া খুবই কঠিন হয়ে পড়বে। এবং আগামী কয়েকদিন যদি বসুন্ধরার পত্রিকাগুলোতে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কন্টিনিউয়াস রিপোর্ট দেখেন, যেরকম আমরা দেখলাম প্রথম আলোয় একটা রিপোর্ট হওয়ার পর বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোতে ব্যাপক রিপোর্ট হলো, অনেকের বক্তব্য দিয়ে খুব বড় শিরোনামে সামনের দিকে এনে রিপোর্ট করা হলো, সেরকম রিপোর্ট হয় কিনা এটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করছি। তিনি বসুন্ধরা গ্রুপের এমডির দেশে ফেরা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, সরকারের সঙ্গে আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট হয়েছে কিনা, তাদের এত শক্তি কোথায়, নানান কিছু নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি বলেছেন সাইম সোবান আনভির যে দেশে ফিরেছেন, যেটা তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় পারেনি কিন্তু এই সরকারের সময় পেরেছেন, সরকারকে প্রশ্ন করেছেন যে এই সরকারের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে কিনা। এর মধ্যে দিয়ে তিনি শুধুমাত্র সরকারকে প্রশ্ন করেনি, ওই যে আমি বলেছিলাম যে এনসিপি তৈরি হওয়ার সময় বা প্রতিষ্ঠা পাওয়ার সময় যে অনেকেই বলেছিলেন বসুন্ধরা গ্রুপ এখানে অনেক বড় ইনভেস্ট করেছেন, সেই অভিযোগটাকে তিনি একদম উড়িয়ে দিয়েছেন। এবং ইনভেস্টমেন্ট নিয়ে এরকম বিরোধিতা করতে পারা যায় কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকে, অবশ্যই প্রশ্ন থাকে। তিনি এও বলেছেন যে সরকারের কোনো এমপি, সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বসুন্ধরার অ্যাডভাইজার নিয়োগ পেয়েছেন। এ সময় জামাতের যে এমপিরা বা বিরোধী জোটের এমপিরা যে টেবিল চাপড়ানো, অন্যান্য বক্তব্যে যেভাবে টেবিল চাপড়িয়েছেন, যে শব্দ হয়েছে এ সময় খুব শব্দ হয়নি। অনেকেই বলে থাকেন বসুন্ধরার সঙ্গে জামাতেরও সংশ্লিষ্টতা আছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে অভ্যুত্থানের পর জামাতের আমির বসুন্ধরা পরিদর্শনে গেছেন এবং এটা নিয়ে সমালোচনা হয়েছিল। তারপরে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী নাকি হচ্ছে তাদের একটা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যেভাবে তিনি এটাকে উইশ করেছিলেন সেটা নিয়েও সমালোচনা হয়েছিল। কেননা আওয়ামী লীগের সময়ে কিভাবে বসুন্ধরা গ্রুপ বা তাদের পত্রিকাগুলো কি করেছে সেটাকে সামনে এনে এই সমালোচনাগুলো করা হয়েছিল। তারপরে প্রথম আলোর একটি ঘটনায় বসুন্ধরার পক্ষ নিয়েছিলেন জামাতের আমির, যেটা বক্তব্য যেটা নিয়ে আমি আমার এই চ্যানেলে কথাও বলেছিলাম। সব মিলিয়ে এই সময় যে বসুন্ধরার সঙ্গে জামাতের কানেকশন আছে, জনাব হাসনাত আবদুল্লাহ সেটা সরকার দলের সঙ্গে কানেকশনের কথা বললেও তিনি যাদের সঙ্গে জোট আছেন তাদের সঙ্গে কানেকশনটা কেমন সেটা নিয়ে তিনি প্রশ্ন করেছেন কিনা সেই প্রশ্ন থেকে যায়। হাসনাত আবদুল্লাহ বাজেট নিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিনে জামাত এবং বিরোধী জোটের নেতারা বাজেটের যে কুসুম কুসুম বিরোধিতা করেছেন তার চেয়ে অনেক বেটার।
তিনি মূল্যস্ফীতি নিয়ে কথা বলেছেন, রাজস্ব আহরণ নিয়ে কথা বলেছেন, এবং এখানে কি সমন্বয় অসমন্বয়হীনতা হইতে পারে তিনি সেসব নিয়ে কথা বলেছেন। আমি দেখেছি বাজেট নিয়ে একটা পয়েন্টে বিরোধিতা করেছেন বা একটা পয়েন্টে সমালোচনা করেছেন সরকার দলীয় এমপি ফজলুর রহমানও। মুক্তিযোদ্ধাদের ভাতা, জুলাই যোদ্ধাদের ভাতা এবং পুলিশ যারা আহত হয়েছেন তাদের ভাতা সমান। তিনি বলেছেন এই জাতির সূর্য সন্তান হলেন মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধাদের অবদান বেশি, তাদের ভাতা 1 টাকা হইলেও বেশি রাখা দরকার। ঠিক এই যে একটা যৌক্তিক সমালোচনা ফজলুর রহমান করলেন, ঠিক একই জায়গায় বেশ কয়েকটি সমালোচনা জনাব হাসনাত আবদুল্লাহ করলেন, যেটা গত কয়েকদিনে বিরোধী দলের দিক থেকে দেখা যায়নি। এজন্য অনেকেই বলছেন যে হাসনাত আবদুল্লাহর এককভাবে বিরোধিতা করার যে ক্যাপাসিটি সেটা গোটা সংসদের বিরোধী দলের অন্যান্য যারা আছেন বা এককভাবে বিরোধী দল হিসাবে যদি জামাত ইসলামকে ধরা হয় তাদের নেই। হাসনাত আবদুল্লাহ সবচেয়ে বেশি যে কড়া বক্তব্যটা দিয়েছেন সেটা সম্ভবত ঋণ খেলাপিদেরকে নিয়ে। তিনি বলেছেন যে ঋণ খেলাপিদের সঙ্গে বা যারা খেলাপি ঋণ হয়েছেন তাদের সঙ্গে এই সংসদে শেয়ার করাটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। এবং তিনি এও চ্যালেঞ্জ দিয়েছেন যে তার বিরুদ্ধে দুর্নীতি বা 1 টাকা যদি তিনি দুর্নীতি করে থাকেন এটার প্রমাণ দিতে পারলে তিনি সংসদ থেকে পদত্যাগ করবেন। এরকম বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের কয়জন রাজনীতিক দিতে পারেন? হাসনাত আবদুল্লাহকে আপনার অপছন্দ হইতে পারে, হাসনাত আবদুল্লাহকে নিয়ে আপনার নানান সমালোচনা থাকতে পারে, কিন্তু এরকম বোল্ড স্টেটমেন্ট বাংলাদেশের কয়জন রাজনীতিক দিতে পারে? তিনি বলেছেন সরকারের কাছে সব তদন্ত সংস্থা আছে, পুলিশ আছে, সিআইডি আছে, ডিজিএফআই আছে, এনএসআই আছে, তারপরে ডিবি আছে, সব কিছু দিয়ে তদন্ত করে দেখাক যে হাসনাত আবদুল্লাহ যদি কোনো প্রমাণ দিতে পারে যে তিনি কোনো তদন্ত করেছেন, এই অপরাধ করেছেন, দুর্নীতি করেছেন, তাহলে তিনি সংসদ থেকে পদত্যাগ করবেন। এটা সরকার দলীয় একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন, স্পষ্টত চ্যালেঞ্জ দিয়েছেন। আমি এই বক্তব্যটাকে হাসনাত আবদুল্লাহর সংসদে অন্যতম সেরা বক্তব্য হিসেবে দেখি এবং তিনি যে বোল্ড স্টেটমেন্টগুলো দিয়েছেন, সরকারের যেভাবে বিরোধিতা করেছেন এবং তাদের দলের প্রতি যে বসুন্ধরার টাকা নেওয়ার একটা অভিযোগ ছিল সেই অভিযোগটাকে তিনি যেভাবে উড়িয়ে দিলেন, সেই অভিযোগের কথা নাম নিশানা মুখে না নিয়েও যে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, যার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে তাদের সঙ্গে বসুন্ধরার সেরকম কোনো লিঙ্ক লবিং নাই বা সেরকম কোনো সম্পর্ক নেই, সেই ঘটনাগুলো তিনি উড়িয়ে দিচ্ছেন। আরেকটা কঠিন বক্তব্য দিয়েছেন তিনি, সেটা হলো প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে ইঙ্গিত করে তিনি বক্তব্যটা দিয়েছেন। তিনি বলছেন একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা একজন সম্পাদককে জেলে নেওয়া হয়েছে। আর দৈনিক অগ্রযাত্রা নামক একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, আপনারা জানেন মীর শাহ আলমের বিরুদ্ধে একটি নিউজ করার কারণে মামলা হয়েছে 4 জন সাংবাদিকের বিরুদ্ধে, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে ব্যাপক তুলকালাম হয়েছে, মীর শাহ আলম এটা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং এটাকে ঠিকভাবে মীমাংসা করার কথা বলেছেন। হাসনাত আবদুল্লাহ বলেছেন তিনিও কথা বলতে ভয় পান মীর শাহ আলমের বিরুদ্ধে কিংবা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, কারণ তারা সরকারি মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বললে যদি তার এলাকার বাজেট যে বন্ধ করে দেওয়া হবে না তার নিশ্চয়তা কি। অর্থাৎ তিনি স্পষ্টত এখান থেকে 2টা গেম খেলেছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, যে সরকারের এই প্রতিমন্ত্রী বা মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলতে শুধু সাংবাদিক ভয় পাচ্ছে না, আমিও ভয় পাচ্ছি। তিনি জাস্ট ওই ঘটনাটাকে ক্যাশ করলেন। ওই ঘটনাটাকে ক্যাশ করে তিনি বললেন যে আমি যদি বিরোধিতা করি, দেখা গেল তিনি বাকস্বাধীনতার বিষয়ে কথা বলেননি, তিনি অন্য বিষয়ে কথা বলেননি। তিনি বলছেন আমি যদি বিরোধিতা করি আমার এলাকার বরাদ্দ কমিয়ে দেওয়া হতে পারে। এরপর আমরা দেখলাম চট্টগ্রাম 10 আসনের এমপি সাইদাল নোমান দাঁড়ালেন, তিনি বললেন যে বরাদ্দ তো হাসনাত আবদুল্লাহর নামে যাবে না, বরাদ্দ যাবে জনগণের জন্য, এলাকার নামে। তো সেই জায়গা থেকে আসলে এরকম কথা তিনি সমালোচনা করেছেন। যদিও কৈফিয়ত বক্তব্যে হাসনাত আবদুল্লাহ আবার বলেছেন আমি আমার কথা একবারও বলিনি। আমার কাছে মনে হয়েছে হাসনাত আবদুল্লাহর এই যে বিরোধিতা, এই যে বেশ কিছু কথা তিনি বলেছেন, এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং তিনি যে কথাগুলো বলেছেন এবং বেশ কিছু কথার যথার্থ যৌক্তিকতা আছে। আমি সরকার দলের কাউকে এইসবের বিরোধিতা বা তার পরিপ্রেক্ষিতে পাল্টা বক্তব্য দিতে এখন পর্যন্ত দেখিনি। হয়তো আগামীকালকে সংসদে দেওয়া হতে পারে বা সংসদের শেষ সময়ে দেওয়া হয়েছে কিনা সেটা আমি খেয়াল করতে পারিনি, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ ভিডিও আমি পাইনি। সেই জায়গা থেকে যে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছেন এখন পর্যন্ত সংসদে তার সোফার সেরা বক্তব্য এবং সেরা বিরোধিতা হিসাবে দেখছি, যেটা গোটা জামাত মিলে সবাই মিলে যাদের বিরুদ্ধে যে কুসুম কুসুম বিরোধিতার অভিযোগ রয়েছে সেগুলোর অনেক ঊর্ধ্বে উঠেছেন এই হাসনাত আবদুল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।